বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2019-এর 31 ডিসেম্বর যে কোভিড গোটা পৃথিবীতে হানা দিয়েছে, বাংলাদেশে তার অভিজ্ঞতা সে পৌঁছেছে 2020-এর মার্চ মাসে। সেই থেকে বাংলাদেশ জীবন এবং জীবিকার লড়াইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করবার একটা চেষ্টা করছে। কোভিড আঘাত এনেছে জীবনে যেমন জীবিকাও তেমনি। দু দফায় কোভিড কখনো পরিস্থিতি বাংলাদেশের খারাপ করেছে, আবার সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। দ্বিতীয় ঢেউয়ের শেষে আবার বাংলাদেশ এখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, ঘুরে দাঁড়াচ্ছে। আক্রমণের পরিমাণ কমতে শুরু করেছে, মৃতের সংখ্যা কমতে শুরু করেছে, পরীক্ষার বিপরীতে আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে বাংলাদেশে। আশা করছি বাংলাদেশ এই ধারা অব্যাহত থাকবে। ইতিমধ্যেই টিকা নিয়ে যে সংকট, সেই সংকটও খানিকটা কাটতে শুরু করেছে। বিভিন্ন সূত্র থেকে টিকাও আসছে এবং মানুষ টিকা পাচ্ছেন বলেও খবরাখবর যা পাওয়া যাচ্ছে, এবং সরকারের দিক থেকে ধারণা দেওয়া হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে 8 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির হালচাল বোঝার জন্য দুজন ব্যবসায়ী নেতা আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যুক্ত হচ্ছেন। ঢাকা নিজ বাসভবন থেকে যুক্ত হচ্ছেন এফবিসিসিআই সাবেক সভাপতি এবং বাংলাদেশ ভারত চেম্বারের সভাপতি মাতলুব আহমদ, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এফবিসিসির সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মাতলুব আহমদ, আপনার কাছ থেকে শুনতে চাই যে কতটা আঘাত হানতে পারলো কোভিড বাংলাদেশের অর্থনীতির উপরে? যদি শিল্পে দেখেন, আমরা আল্লাহর রহমতে খুব চেষ্টায় আছি, কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত, এবং এই ক্ষতিটা ন্যাচারাল। শুধু বাংলাদেশ না, হোল ওয়ার্ল্ডেই এটা ক্ষতির আকারে আসছে। তারপরেও আমরা বলবো যে আমাদের যে এক্সপোর্ট খাতে যারা ছিলেন এবং এগ্রিকালচার খাতে যারা ছিলেন, তারা কিন্তু এই কোভিডের মধ্যেও আমাদের ব্যবসাটাকে টিকিয়ে রেখেছেন। বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি যেভাবে আমাদেরকে আগিয়ে রেখেছেন এবং নিজে সিদ্ধান্তগুলো দিয়ে পুরো দেশকে এক করে রেখে যে এগিয়ে নিয়ে গেছেন, সেটা আমরা যারা ব্যবসা বাণিজ্য শিল্প করি আমাদের এটা উপকারে আসছে। গত বছরে করোনার প্রথম থেকেই যে প্রণোদনা দেওয়া এবং ব্যাংকের থেকে যে আমাদের যে ঋণ নেওয়া, সেটা না দিলেও আমাদের যাতে ডিফল্টার না হই সেই হিসাবে যে ডিক্লারেশন দেওয়া, এই গতকালকে না তার আগের দিনও ডিক্লারেশন আসছে যে দ্বিতীয় ঢেউয়ের জন্যও তারা আমাদেরকে আরো 6 মাস, মানে ডিসেম্বর 31 পর্যন্ত তারা টাইম দিয়েছে। 25% পর্যন্ত দিলে ডিফল্টার হবে না, এবং আরো 1 বছর দিয়েছে তাদেরকে ক্লিয়ার করার জন্য। তো যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো সরকার ব্যবসা বান্ধব, শিল্প বান্ধব, এবং এবারে প্রুভ করেছেন যে সত্যিকার অর্থে জনবান্ধব, এবং জনগণের যেটা দরকার সেটা কিন্তু সবসময় খেয়াল রেখে কিন্তু আমাদের জীবন আর জীবিকার যুদ্ধে আমরা এগিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত যদি বলতে হয়, আমরা কিন্তু এক কথায় যে যেভাবেই হোক আমরা কিন্তু যুদ্ধে কিছুটা হলো জয়ী হয়েছে। আমাদের এখানে খাদ্যাভাব হয় নাই, আমাদের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক গুলো চলছে, এবং শিল্প আস্তে আস্তে জেগে উঠছে। আমি এখনো বলবো যে অনেক শিল্প আছে যারা এখনো সাফার করছে, কিন্তু ইদানিং যে আমরা দেখতে পাচ্ছি সেখানে রিভাইভাল হবে এরকম একটা আশা আমাদের সবার মনে চলে আসছে। আমরা এখন নতুন নতুন আরো ইনভেস্টমেন্ট করব, আরো বাড়িয়ে নিয়ে যাব, সেদিকে আমরা আগাতে পারবো বলে মনে করি। তো এক কথায় আল্লাহর রহমতে ইট ইজ ওয়েল ম্যানেজড, এবং আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরা অনেকে, স্পেশালি বিশেষ করে ক্ষুদ্র যারা ব্যবসা করেন, তারা হয়তো অনেক বেশি এফেক্টেড, কিন্তু ওদের জন্য এইবারে সরকার অনেকভাবে চিন্তা ভাবনা করছেন। ইনশাআল্লাহ উই আর লুকিং ফর ব্রাইটার ডেজ অ্যাহেড। মিস্টার আব্দুল আওয়াল মিন্টু, কতটা আঘাত আনতে পারলো কোভিড-19 বাংলাদেশের অর্থনীতি, এবং বাংলাদেশে কতটা ঘুরে দাঁড়াতে পারছে বলে মনে হচ্ছে এই অভিজ্ঞতা শেষে? দেখুন, প্রথমে আমি যারা কোভিডে আক্রান্ত, যারা মারা গেছেন তাদের পরে তাদের রুহে মাগফিরাত কামনা করি, এবং যারা এখনও আক্রান্ত আছেন তাদের তাড়াতাড়ি যেন আরোগ্য লাভ করে সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। কোভিড তো এখনও শেষ হয়ে যায়নি।
একটা জিনিস দিলে হয়তো আপনি বুঝতে পারবেন, কোভিডের পূর্বে 2019 এবং 20 সনে সরকার যখন বাজেট দেয় তখন বলছিল যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি গ্রোথ হবে 8.2%। 2020-21 যখন বাজেট দেয়, সংশোধিত বাজেটে বলা হয়েছে যে আমাদের অ্যাকচুয়াল প্রবৃদ্ধি হবে 7.2%। তো এতদিন পরে বিবিএস এখন থেকে মাস 2 আগে বলল যে আমাদের অ্যাকচুয়াল প্রবৃদ্ধি হয়েছে 5.4%, কিন্তু সেটা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF কেউ মানে নাই। শেষ পর্যন্ত 2 সপ্তাহ আগে বলছে যে আমাদের রিয়েল প্রবৃদ্ধি হয়েছে 3.51%। অর্থাৎ সরকার যেখানে বলছে 3 বছর আগে আমাদের 8.2% হবে, সেখানে অ্যাকচুয়াল প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3.51%। সেটা হলো 2018, 19 এবং 20। যখন বলেছে তখন তো কোভিড ছিল না মাথায়। তখন ছিল না, সেটাই আমি বলতে চাচ্ছি। এখন 2020-21 এখনও কিন্তু হিসাব আমরা পুরোপুরি পাই নাই। সরকার বলছে 5.4% হবে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে 3.5% হবে, কিন্তু তারপরে কোভিডের সেকেন্ডেও বাংলাদেশে এসছে। তো আমি মনে করি যে কোভিডের তো সবাই ক্ষতিগ্রস্ত, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে ক্ষতিগ্রস্ত। তবে যত সুন্দরভাবে আমার বন্ধু মতলব সাহেব বললেন যে সরকার এই করছে, সরকার সে করছে, মানে আমরা কাটায় উঠছি, আনফর্চুনেটলি ওই একই চোখে কিন্তু আমি দেখি না। কারণ আমি তো ব্যবসায়ী জগতে আছি, লোকজনের সাথে আমার সবসময় কথা হয়। উনি এক্সপোর্টের কথা বললো, এই বললো সে বললো। অ্যাকচুয়ালি জুলাই মাসে আমাদের এক্সপোর্ট গ্রোথ নেগেটিভ 11%। সো আমি মনে করি যে কোভিডে ক্ষতিগ্রস্ত আরও বেশি হবে বাংলাদেশের জন্য। 3 এটা তো ন্যাচারাল কোর্স আর কি, কোভিডের কারণে, নাকি এখানে ব্যবস্থাপনারও কোনো সমস্যা আছে? ব্যবস্থাপনার তো সমস্যা আছেই। যেমন মনে করেন আপনার টিকার কথাই যাই, কত রকমের কত কথা শুনলাম, কিন্তু এখনও বাংলাদেশে মাত্র 4% লোক এখন ডাবল টিকা দেওয়া হয়েছে। একটু বেশি হতো হয়েছে যদি আপনার সিঙ্গেল ডোজে যান। এখন বলতেছে, আমার বন্ধু বললো যে ফেব্রুয়ারি মাসে কত লোকেরা 8 কোটি লোকের টিকা দিবে। আমি বলেছি এটা স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য। স্বাস্থ্যমন্ত্রীর তো ওনার তো বক্তব্য তো 1 বছর থেকে দিচ্ছেন। তো মাঝে মধ্যে শুনি জাপান থেকে 6 লাখ ডোজ আসতেছে। ভাই, 17 কোটি দেশের লোক আমাদের দেশে, আপনি যদি এখন 12 বছর পর্যন্ত বলছে 12 বছরের উপরে টিকা দিতে হবে, তার মানে বাংলাদেশে আমাদের অ্যাকচুয়ালি প্রায় 30 থেকে 32 কোটি টিকার প্রয়োজন। সেখানে যখন বলে যে এই 1 কোটি আসতেছে, ওই 1.5 কোটি আসতেছে, ইট ডাজন্ট অ্যাকচুয়ালি কোনো সান্ত্বনা দেয় না আমাদের। সো আমি মনে করি সরকার টিকা সংগ্রহ এবং টিকা দেওয়া দুটাতেই মানে ঠিক যে ব্যবস্থাপনা দরকার ছিল সংগ্রহ করা এবং দেওয়া। ইকোনমি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এটা তো ইকোনমির সঙ্গে সম্পর্কিত। যদি আপনি যদি কোভিডের জন্য যদি দোকানপাট খুলতে না পারেন, কোভিডের জন্য যদি ঠিকমতো ফ্যাক্টরি খুলতে না পারেন, তো তাহলে তো আপনি অটোমেটিক্যালি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এখন যেখানে যেন উনি বলছেন যে ওই কী বললো যে ডিসেম্বর পর্যন্ত ডিফল্টার করা যাবে না বলছে। তো ডিফল্টার করা যাবে না মানে আপনার ডিফল্টগুলোকে আপনার স্থগিত করতে উঠতেছেন। বাংলাদেশে মোট 11.5 লক্ষ কোটি টাকা ব্যাংকের লোন, তার ভিতরে 1 লক্ষ কোটি টাকা অলরেডি ডিফল্টেড, যেগুলি অলরেডি ঘোষিত। তার মানে সেটা 12 থেকে 14% বা 15% হবে। একটা দেশে তো 3 থেকে 4% উপরে যদি ডিফল্ট হয়, খেলাপিরিট হয়, তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে আর্থিক ব্যবস্থাপনা একদম অনেক নিচে নেমে গেছে, অর্থাৎ এই ব্যবস্থাপনা ঠিকমতো হচ্ছে না। সো আমি যদি এখন দেখি যে আমাদের এক্সপোর্ট এখন নেগেটিভ হচ্ছে, আমি যদি দেখি যে আমাদের মানে আপনার সব ফ্যাক্টরি এখন খুলতে পারছে না, এখনও দোকানপাট ঠিকমতো খুলতে পারছে না, এখন খুলছে যে কিন্তু খোলার পরে মানুষ তো কেনার জন্য টাকা থাকতে হবে, তাহলে সেটা আসতে হবে ফ্রম দ্য মানুষের যদি আয় এবং উন্নতি বাড়ে। তো আমি তো আয় উন্নতি বাড়ার জন্য যেটা দরকার সেটা তো আমি দেখছি না।
অনেক প্রণোদনা বলে দিছে। প্রণোদনা তো এটা বলা যায় না, আপনি যদি লোন দিছে বলতে পারেন। প্রণোদনা হলো যেটা আপনি দিচ্ছেন আমি আর ফেরত দিতে হবে না। আর এটা দিচ্ছে সরকার, কতগুলো প্যাকেজ দিচ্ছে এক্সট্রা লোন নেওয়ার জন্য। ওইটুকু প্রণোদনা বলতে পারেন যে একটা অ্যামাউন্ট অফ লোনের উপরে 9% ইন্টারেস্টের পরিবর্তে 4.5% দিতে হবে পর 2 বছরের জন্য বা 1 বছরের জন্য। সেটাকে আপনি প্রণোদনা হিসাবে ডিফাইন করতে পারেন। কিন্তু মোট কথা হলো যে অর্থনৈতিক উন্নয়ন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য যা যা করার দরকার, 1 নাম্বার যেটা দরকার সেটা হলো টিকা দেওয়া, যাতে করে আপনি তাড়াতাড়ি এই সব কিছু খুলতে পারেন। সেটা দিয়ে আমি মনে করি আমরা অনেক পিছিয়ে আছি, কারণ বাংলাদেশে এখনও মাত্র 4% লোকের টিকা পাইছে। যেখানে আপনার লাগবে ধরেন 30 কোটি টিকা, সেখানে আপনি পাইছেন মাত্র হয়তো 4 কোটি 5 কোটি টাকা টিকা। তো আমি মনে করি ক্ষতিগ্রস্ত যা আমরা হয়ে গেছি তো হয়ে গেছি, বিভিন্ন অব্যবস্থাপনার জন্য ক্ষতিগ্রস্ত আরও বেশি হবে ভবিষ্যতে। যতই আমার বন্ধু আমাকে আশ্বস্ত করতে চাক, কারণ আমি নিজেও ব্যবসা করি তো। তবে একটা জিনিস এখানে আমাদের বুঝতে হবে, বাংলাদেশের ব্যাপারটা। বাংলাদেশের শতকরা 50% লোক এখনও কৃষির উপকূলে জীবিকা নির্বাহ করে। কৃষিতে কিন্তু কোনো মানে কৃষি বন্ধ হয়ে যায় এরকম না, এরকম পরিস্থিতি আবার খুব যে আপনি একদম অনেক বেশি করছেন তাও না, বাট কৃষির উৎপাদন আমরা ধরে রাখতে পারছি। তাতে করে বাংলাদেশে 50% লোকের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। গত মাস পর্যন্ত বেসিক্যালি আপনার রিমিটেন্সও আমাদের আসছে। তো এই রিমিটেন্সের টাকাটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে যায় বেশিরভাগ। সো যারা রিমিটেন্সের উপর নির্ভরশীল, যারা কৃষির উপরে নির্ভরশীল, তাদের জীবিকা নির্বাহের ব্যাপারটা মোটামুটি আমি মনে করি ঠিক আছে। প্রবলেম যেটা সেটা হলো বাকি যেই 50% লোক আছে, এর ভিতরে মাত্র 16 থেকে 17% লোক ফর্মাল চাকরি করে, আমার আপনার মতো বা গার্মেন্ট ফ্যাক্টরি বা সরকারি চাকরি। এই যে 17 এবং 50 এর মধ্যখান দিয়ে যে আপনার একটা বা 30% লোক আছে, এই 30% লোকের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। মনে করেন হকার, মনে করেন যারা রিক্সাওয়ালা, মনে করেন উনি বললো পরিবহন সব ঠিক চলছে। পরিবহন তো চলছে, ট্রাক চলছে, ঠিক আছে আমি মানি, কিন্তু বাস কি চলছে গত কয়েক মাস? সেদিন ওরা মাত্র মানে শুরু করলো। তো পরিবহনেরও একটা মানে পোর্শন এক্সপোর্ট যারা জড়িত বা যারা কৃষিকাজে জড়িত, এটা ছাড়া যারা নর্মাল ট্রাক বা বাস চালায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যে স্যার মাতুব আহমদ আপনি শুনছিলেন, এবং টিকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মিস্টার আব্দুল আল মিন্টু, এবং অর্থনীতিবিদরাও বলছেন যে বিশ্বজুড়ে টিকাদান কার্যক্রমের অসমতায়, সেটিও একটা বাংলাদেশের ব্যবস্থাপনার বিষয় তো আছেই, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল অর্থনীতিগুলো, এবং এরই মধ্যে ধনী দেশগুলো কিন্তু বুস্টার ডোজ দেওয়া শুরু করেছেন। তো সেখানে দরিদ্র দেশগুলো টিকা প্রাপ্তির ক্ষেত্রে হয়তো আরও অনেক পিছিয়ে যাবে, যেখানে বাংলাদেশ হয়তো সাফার করতে পারে। তো সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই মিস্টার আহমদ। সবচেয়ে আগে ধন্যবাদ জানাতে হয় মিন্টু ভাইকে, যে উনি তো সবকিছু ওয়াকিফাল আছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং হি ইজ অলসো ভেরি মাচ ইন্টারন্যাশনালি রিলেটেড। কোথায় কি হচ্ছে সারা ওয়ার্ল্ডে সেটা ওনার সব নলেজের মধ্যে আছে। টিকার কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড, টিকা ইজ দ্য অনলি ওয়ে আউট। এবং টিকা ছাড়া হলো মাস্ক পরা বা হেলথ রুলস মানা। এবং উনি কিন্তু কারেক্টলি হিট করেছেন যে টিকাটা আমরা কেমন দিচ্ছি বা আর একটু বেটার হতে পারতো কিনা। অবশ্যই বেটার হতে পারতো, কারণ আজ যদি ভারত যদি ওই আমাদের টিকাটা একটু বন্ধ তখন না করতো, তাদেরই নিজস্ব প্রবলেমের জন্য, তাহলে কিন্তু আরেকটু স্মুথ হতো। এবং বাংলাদেশ সরকার এখন যেভাবে সারা ওয়ার্ল্ডে টিকা খুঁজে বেড়াচ্ছেন এবং পেমেন্ট দিয়ে নিয়ে নিচ্ছেন, এটাও কিন্তু তখন থেকে যদি একটু জোরদার করা হতো, তাহলে আজকে মিন্টু ভাই কিন্তু এই দুঃখটা করতেন না। কারণ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টিকা পাওয়া এখনকার এই মুহূর্তে। যখন ডিমান্ড বেড়ে যায়, উনি তো ভালো ব্যবসা করেন, উনি জানেন যে ডিমান্ড যখন বেড়ে যায় তখন যদি আপনি খুঁজেন, তাহলে অবশ্যই আপনি বেশি দামে কিনতে হবে, আর জিনিসও আদে পাবেন না। আর উনি তো সিডের ব্যবসা করেন, যেভাবে দিবেন মাটিতে সেভাবে ফলন আসবে। এবং আজকে ভালো ভালো আলু এবং ভালো ভালো জিনিস উনি আমাদের দেশকে উপহার দিচ্ছেন। তা আমার কাছে মনে হয় যে টিকার বিষয়ে আর খুব চিন্তা না করে সরকার যেভাবে
দিন রাত টিকা খুঁজে বেড়াচ্ছেন এবং টিকা বাংলাদেশেই বানানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে একটা অলরেডি সাইন হয়ে গেছে উইথ ওয়ান কান্ট্রি এবং আরো সাইন হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমি মনে করি ইয়েস ইট ইজ কারেক্ট দ্যাট আমাদেরকে টিকার উপরে চাপ দিতে হবে। এবং আজকে যদি আমরা রেজাল্টটা দেখি বাংলাদেশ কিন্তু এরকম অবস্থাতেও অনেক দেশের চেয়ে ভালো করেছে। আমরা সবাই থাইল্যান্ডে যাই চেক আপ টেক আপ করতে, 1.5 বছর যেতে পারি না আমরা কেউ, কিন্তু এখন দেখেন ওরাও কিন্তু টিকাতে একেবারে হজবরল করে ফেলছে, ওরা কিন্তু অনেক পিছনে আছে, আমাদের চেয়ে অনেক পিছনে আছে। তো সেই দিক দিয়ে আমি ধন্যবাদ জানাই স্বাস্থ্যমন্ত্রীকে, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং যারা এই টিকা কার্যক্রমগুলো এত কষ্ট করে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন চেষ্টা করেছেন এই সুরক্ষা অ্যাপস দিয়ে, এগুলো কিন্তু খুব প্রশংসনীয়। এবং এই সুরক্ষা অ্যাপস কিন্তু নষ্ট করার জন্য অনেকেই বাইরের থেকে বারবার করে হিট করতেছে, সেটাকে আবার প্রোটেকশন দিতে হচ্ছে। তো টিকার বিষয়ে আমার মনে হয় যেভাবে সবাই মনোযোগ দিয়েছেন, টিকা আর সমস্যা হবে বলে মনে হচ্ছে না। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, টিকা কিন্তু আমরা সবাই ফ্রি পাচ্ছি। আমাদের দেশ কিন্তু ওই আমেরিকার মতো এত বড়লোক না যে তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দানি করে দিতে পারবে। মিন্টু ভাই একসময় বললেন, ঠিকই বলছেন, যে একেবারে প্রান্তিক যারা 30% যারা দিন আনে দিন খায় কিংবা এই ধরনের, তাদের কিন্তু বিজনেস খুব এফেক্ট হয়েছে। এবং আমরা সবাই মনে করি সরকার শুড ফাইন্ড এ মেকানিজম তাদেরকে কিছু ক্যাপিটাল কিভাবে দেওয়া যায়। তারা লোন নিলে দায় শোধ করবে কোত্থেকে? তারা তো ব্যাংকিংও নাই যে তারা ব্যাংক থেকে দেবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ফোনের মাধ্যমে 2,500 3,000 করে দিয়েছেন একদম গরিব জনগোষ্ঠীকে, এখন তাদের একটা চিন্তা ভাবনা করা উচিত। এই যে 30% যে মানুষ মিন্টু ভাই যাদেরকে বললেন, তাদেরকে কিভাবে একটু ক্যাপিটালাইজ করা যায়, এটা কিন্তু অনেক গুণ বেশি আমরা সবাই পাবো। আমেরিকা এই পলিসি করেছে, তারা যে আজকে তাদের যে কাম ব্যাক হচ্ছে, বাউন্স ব্যাক হচ্ছে, এটা কিন্তু বিকজ তার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কিন্তু ওই সব মানুষের হাতেই দিয়েছেন, যারা এখন খরচা করছে এবং তাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমি মনে করি আপনার যে প্রশ্নটা ছিল টিকাটা, ইয়েস ইট ইজ দ্য কারেক্ট ওয়ান। আর দুটো প্রশ্ন আমি বলতে চাচ্ছি, একটা হলো কৃষি। এখানেও মিন্টু ভাই বলেছেন যে কৃষি ইজ ডুইং ফেয়ারলি ওয়েল, আই টোটালি এগ্রি উইথ হিম। কৃষি যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ফুড শর্টেজ হবে না। কারণ অনেক কিছু ডিস্টারবেন্স হয়ে গেছিল, তারপরেও দেখা গেছে যে ফুডটা আমাদের আল্লাহর রহমতে চলে আসছে। সেখানে অনেকেরই অবদান থাকে, বিশেষ করে আমাদের সরকারের যে পলিসি নেওয়া হয়েছে এগ্রিকালচারের সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড, এটা কিন্তু এখন কাজে লাগছে। আর রেমিটেন্সের ব্যাপারে মিন্টু ভাইও কারেক্ট বলেছেন যে এখন পর্যন্ত রেমিটেন্স এখনো ঠিক আছে, কিন্তু যেহেতু করোনার জন্য অনেক দেশে যেতে পারছে না, সেগুলো নিয়ে সরকার কিন্তু ওনাদেরকে অগ্রাধিকার দিয়ে টিকা দিয়েছেন যাতে তাড়াতাড়ি ওনারা সৌদি আরব বা অন্যান্য দেশে গিয়ে যাতে আমাদের রেমিটেন্স পাঠাতে পারেন। আমি আশা করব যে এই দুটো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের 70% লোক কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে, আর 30% লোক কিন্তু সেটা আমরা সবাই মিলে ঠিক করতে পারবো বলে মনে করি। সেই জন্য আমি খুব আশাবাদী, যেভাবে সরকার চলছেন ইনশাআল্লাহ যদি এইভাবে আমরা চালাতে পারি এবং যদি আবার আরেকটা ঢেউ না আসে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমরা খুব ভালো দিন সুদিন আমরা আবার দেখতে পারবো বলে মনে করি। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বাংলাদেশে বিশ্বব্যাপী খাদ্য এবং নিত্যপণ্যের দাম অত্যন্ত ঊর্ধ্বমুখী এবং বাংলাদেশের খাদ্য আমদানিতে নির্ভরতাও বেড়েছে। সো আপনার অবজারভেশন? এটা দুঃখের সাথে বলতে হয় যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই জিনিসটা হ্যাজ বিকাম এ কাইন্ড অফ রাজনৈতিকভাবে রাজনীতিবিদরা ইউজ করে। খাদ্য বলতে কি বোঝায় এটা কোনো ডেফিনেশন কেউ দেয় না। এখন বাংলাদেশে গত যদি আপনি 20 বছর দেখেন, অ্যাভারেজ আমরা মেইন খাদ্য যেটা গম এবং রাইস, দুটাই কিন্তু আমরা আমদানি করতে হয়। কিন্তু বক্তৃতা বলি আপনি যেখানে যান, এটা আমার বন্ধু বলেন আমার শত্রু বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে এখন গম এবং চাল, মেইন হলো চাল এবং গম, এই দুটা যতটুকু আমাদের কনজামশন হয়, যতটুকু আমাদের প্রয়োজন হয়, তার শতকরা 18% এখন বিদেশ থেকে আসে। এই বছর আরও বেশি লাগবে। কিন্তু আপনার খালি ওনাদের কাছে খাদ্য স্বয়ংসম্পূর্ণ এই দুটাই শুধু।
আপনার যে মনে করেন বছরে 10 মিলিয়ন টন যে আপনার ভুট্টা লাগে, যেটা আমরা খাই না, পৃথিবীর বহু দেশে ভুট্টাও কিন্তু মেইন সিরিয়াল ক্রপ, যারা ভাতের বদলে তারা মানে ওটা খায়, এই মেইজ। আমাদের দেশে বেসিক্যালি আমরা ইম্পোর্ট করি বা আমরা প্রোডাকশন করি অনলি ফর অ্যানিম্যাল ফুড, পোলট্রি, লাইভ স্টক, এটার জন্য। তো সেটাকে যদি আপনি ধরেন তাহলে আপনি দেখবেন যে আমাদের শতকরা 30% ফুড আমদানি করতে হয়। কিন্তু কোনো একটা লোকের বলতে শুনবেন না যে আমাদের অনেক খাদ্য আমরা বাইরে থেকে আনতে হয়। আপনি তেল, আদা, নুন যাই বলেন, খালি লবণটা আনতে হবে না। আপনি যেমন আপনি ভোজ্য তেল বলেন, আপনি কি ভোজ্য তেল দিয়ে যে প্রোডাকশান হয় বাংলাদেশে, সামান্য একটু মাস্টার্ড অয়েল হয়, আর পাম অয়েল, সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল সবই তো ভাই বিদেশ থেকে আসে। তো খাদ্য বলতে তো শুধু ভাত বোঝা না, এটা তো আমরা সব রিক্সাওয়ালা না বাংলাদেশে দেখে খালি আমি ভাত খামু বা আমি সবাই কৃষির উপর নির্ভর করি না। আমাদের যে একটা নতুন প্রজন্ম যারা আসছে, আপনার বাড়িতে ধরেন এটা কি শুধু ভাত খায়? তো এখন বুধ আমার বন্ধু জানি না কতটুকু ভাত খায়, বাট প্রবলেম ইজ যে এটা একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য কথাগুলো ভালো হয়। আপনার তেল, মশলা যাই বলেন, ভোজ্য তেল সবই আমাদের। ইভেন ডাল আমরা ছোটো থাকতে ভাত থেকে আমরা এনার্জিটা নিতাম, আর ডাল থেকে আমরা প্রোটিনটা পেতাম। আপনার ডাল শতকরা 70% বাইরে থেকে আসে। যে এই চনা বুট বলেন, খেসারি ডাল বলেন, ওই মসুরের ডাল বলেন, সবাই বাইরে থেকে আসে। আপনি আদা, রসুন, পেঁয়াজ সবই আমরা আমদানি করতে হয়। তো এখন স্বয়ংসম্পূর্ণটা কীভাবে হইলাম এটা আজ পর্যন্ত আমি বুঝলাম না। এই কথাটা যতদিন আমাদের লোকজনের মুখ থেকে না যায়, ততদিন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে দিন দিন। 2 নম্বরে আসেন আপনি এই যেটা আমি পার্টিকুলারলি বলি যে ইয়েস, যতটুকু আমাদের রাইস দরকার, কিন্তু আপনাকে বুঝতে হবে দিন দিন আমাদের লোক সংখ্যা বাড়তেছে, দিন দিন রাইসের কনজামশনও বাড়তেছে, সাথে গমের কনজামশন আরও বেশি করে বাড়তেছে। সো আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না, যার জন্য আপনি দেখতেছেন যে জিনিসপত্রের দাম যেগুলি আমদানি নির্ভর। এখন রাইসও কিন্তু আমদানি নির্ভর। আপনি প্রতি বছর নিউজ পেপার দেখেন সরকার 50,000 টন করে খালি টেন্ডার দেয়। তো তাইলে যদি স্বয়ংসম্পূর্ণ হন তো বিদেশ থেকে কেন কিনেন? তো যেটা হচ্ছে এখন সেটা হলো বিকজ বাংলাদেশে যা প্রয়োজন ততটুকু আমরা উৎপাদন করতে পারছি না, সেজন্য আমাদের থেকে বাইরে থেকে আমদানি করতে হয়। তো বাইরের থেকে যখনই আমদানি করবেন তখনই জিনিসপত্রের দাম বাড়বে। তো এই প্রতিটা জিনিসের যেগুলি আমদানি নির্ভর সেগুলির দাম বাড়তেছে কিন্তু। তো এই জন্য আমি বলি যে দেখেন এবারে আমনটা মোটামুটি ভালো হয়েছে আমি মনে করি, আউশ ভালো হয়েছে। এখন বড় দেখা যাবে, যদি বড়তে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, এখন ধরুন এখন ফ্লাড হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, যদি কোনো কারণে আবার আমন একটু ক্ষতিগ্রস্ত হয় তাহলে চালের দাম আরও বাড়বে। তো সেদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশে কৃষির উৎপাদন বাড়তেছে, কিন্তু উৎপাদনশীলতা না বাড়াতে একই জমিতে যদি আপনি যদি মানে হয় এটাকে আপনি ইন্টেনসিভ ফার্মিং করি, একাধিক শস্য উৎপাদন করেন, অথবা নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিগুলো ব্যবহার করে আপনি যদি 1 ডিসিমেল জমিতে যদি এখন মনে করেন 1 মণ ধান পান, কিন্তু আমরা যদি নিউ ভ্যারাইটিস ডেভেলপ করে যদি সেখানে যদি একটু বাড়াইতে পারেন তাহলে একই জমিতে একই জিনিস উৎপাদন আপনি বাড়াইতে পারবেন। কিন্তু আমি এটা ধারে কাছেও বাংলাদেশকে দেখি না। আপনি দেখবেন কত রকমের খবরের কাগজ দেখবেন এই আমাদের এই মানে ওই সরকারি সংস্থা এটা উদ্ভাবন করছে, এটা আবিষ্কার করছে, এগুলি বেশিরভাগই ভাই ভুয়া। যেসব বিজ্ঞান আমাদের এখন প্রয়োজন সেই বিজ্ঞানের ধারে কাছেও বাংলাদেশের কৃষি এখন নাই। অতএব যেটুকু আমরা আগাচ্ছি গত 20 বছরে, এটা এখন আমরা পিছিয়ে যাচ্ছি। এই সত্যটা কেউ আপনাকে বলতে চাইবে না। মিস্টার মাতলুব আহমদ। জি, আমি এটাই বলবো যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ মানে মিন করা হয় বাংলাদেশের এমনিতে যে আমি যে ইম্পোর্ট বন্ধ করে দেবো তা তো নয়।
এখানে মেন করা হয় যে আমাদের যে খাদ্য আমরা বানাচ্ছি সেটা সিংহভাগ আমরা দিতে পারছি। আর সবাই যে ইম্পোর্টেড সানফ্লাওয়ার তেল খাবে সেটাও তো না। এবং আজকে মিন্টু ভাই ঠিকই বলেছেন যে শুধুমাত্র 18% মতো ইম্পোর্ট হয়। সেটাও যদি আপনি দেখেন, সেই ইম্পোর্টগুলো সাধারণত হয় অফ সিজনে। উনি আমার চেয়ে আরো ভালো বুঝবেন, কারণ উনি যে বিজনেসটা করেন তার মধ্যে এগ্রিকালচার ইজ এ ভেরি মেজর পার্ট, অ্যান্ড উনি এর মধ্যে অনেক বইও লিখে ফেলছেন বলে মনে হয় এগুলোর উপরে। তো আমার কাছে মনে হয় যে সরকার যেটা চেষ্টা করেন সেটা হলো যাতে সবসময় যাতে খাদ্য অ্যাভেলেবেল থাকে মানুষের কাছে, সেটাই হলো আমাদের স্বয়ং সম্পূর্ণতা। এখন হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট যে সবকিছুই আমার দেশে তৈরি করতে হবে আর আমি কিছুই ইম্পোর্ট করব না, তাহলে আমরা যে এক্সপোর্ট করি তাহলে ওরা ইম্পোর্ট করে কেন? অবভিয়াসলি দেশে হোল ওয়ার্ল্ড এ ট্রেডিং হোল ওয়ার্ল্ড ইজ এ ট্রেডিং নেশন। আমার যেটা অফ সিজনে, এখন মনে করেন শীতকালে তো আমরা এখানে আম ধরতে পারবেন না, বাট ইফ ইউ স্টিল নিড ম্যাঙ্গোজ ইন দি উইন্টার, তাহলে আপনাকে আমদানি করতে হবে। এবং আমাদের দেশ অনেক বড় হতো যে আমাদের উইন্টার এবং সামার দুইটাই আমার সিজনের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের এটা লাগতো না, স্বয়ংসম্পূর্ণ হতে পারত। তো আমি এটাই বলবো যে আল্লাহর রহমতে যদি আমরা 8-10 বছর পিছনের দিকে তাকাই, তার থেকে অনেক বেশি আমাদের প্রোডাকশন হচ্ছে। বিগত দিনে আমরা অনেক বেশি আমদানি করতাম, এখন আমরা আমদানি করি যখনই আমরা মনে করি যে সামনে শর্টফল হবে, দেশের এই জিনিসের দাম বাড়তে পারে, এবং মাঝখানে যারা দাম বাড়িয়ে দেয় এই ধরনের লোককে ডিসকারেজ করতে হবে, তখন কিন্তু সরকার বিশালভাবে আমদানি করেন এবং সেটাকে প্রাইস রেশনালাইজেশন করার জন্য করেন। এবং ইট ইজ ট্রু যে আমরা যেটা ভুট্টা যেটা ইম্পোর্ট করছি 12% মতো বললেন, এটা কিন্তু কমপ্লিটলি অ্যানিম্যাল ফিডের জন্য। অ্যানিম্যাল ফিডটা কেন লাগছে? আমি 3-4 বছর 5 বছর পিছন দিকে যাই, আমাদের কোরবানি ঈদ হতোই না যদি ভারত থেকে গরু না আসতো, এবং মোদি গভর্নমেন্ট আসার পর থেকে গরু আসা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এখন বাংলাদেশের কি করলেন আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শাসনে কি করলেন? আমাদের প্রধানমন্ত্রী কিন্তু গরুর উপরে খুব লো ইন্টারেস্ট রেট দিয়ে মানুষকে এনকারেজ করলেন। এই গত ঈদেই আপনি দেখেন কত বাংলাদেশের লোকরা গরু খামারে চলে গেছে। আমার মনে হয় মিন্টু ভাইয়ের তো গরু খামার থাকতে পারে, কারণ উনি এই খুব ইন্টারেস্টেড। তো আমার কাছে মনে হয় এখন কিন্তু এবারে আমরা কিন্তু সেই ভারত থেকে গরু না আসলে যে আমাদের কোরবানি হবে না, এই স্টেজ আমরা ছিলাম না। এবং এই গরু কেসের বাদলে আপনার এখন অনিয়ন নিয়ে অনেকে লেগে গেছে যে অনিয়নে আমরা এখন ব্যবসা করব। এবং ভেরি ভেরি ইন্টারেস্টিং, বড় বড় কোম্পানিরা কিন্তু এখন অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে, প্রসেসিং ইন্ডাস্ট্রি, প্যাকেজিং এবং এমনকি ফার্মিংও চলে গেছে। তো আমি এটাই বলবো দিস দ্য রাইট ডিরেকশন। হয়তো যে 18% উনি এখন দেখছেন, এটা হয়তো আগামীতে আরো কমে আসবে। আবার মনে রাখতে হবে যে যখন আমাদের বেশি হয়ে যাবে এবং চাল বেশি প্রোডাকশন হয়ে যাবে, তখন কিন্তু মাঝে মাঝে রপ্তানিও করতে হতে পারে। এবং আজকে যদি আমাদের পোলাও চালটা দেখি, তাহলে কিন্তু মোটামুটি রপ্তানি হচ্ছে। আপনি দুবাইতে গেলেও বাংলাদেশে পোলাও চাল পাওয়া যায় বাজারে, সেজন্য এগুলো তো রপ্তানি হচ্ছে। সেজন্য আমি মনে করি যে উই শুড নট ওয়ারি টু মাচ। আমাদেরকে ওয়ারি করতে হবে যে আমরা কি রাইট ডিরেকশনে যাচ্ছি। আজকে আমাদের এগ্রিকালচার মিনিস্টার মহোদয় যিনি আছেন, ওয়ান্ডারফুলি উনি একনিষ্ঠভাবে কাজ করেন, এবং এই এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য এর আগেও মতিয়া চৌধুরী ভাই ছিলেন, তখনও কিন্তু এই ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সারাক্ষণ ধরে কিন্তু সরকার চিন্তা করেন। কারণ এগ্রিকালচার ঠিক থাকলে, মিন্টু ভাইয়েরই কথা, যে 50% লোক কিন্তু তারা আনন্দে থাকতে পারে। আমাদের শঙ্কার জায়গা কোথায় দেখেন আপনি বাংলাদেশের অর্থনীতির জন্য বা ব্যবসা বাণিজ্য করবার জন্য? বাধা কোথায়, চ্যালেঞ্জেস কি? শুনেন, আপনি যতই ভালো থাকেন, আপনার সবসময় কোনো না কোনো চ্যালেঞ্জেস থাকবে। লাইফ মানেই সেটা। মিন্টু ভাই আল্লাহর রহমতে অনেক দূর করেছেন ব্যবসা বাণিজ্য, কিন্তু ওনার কাছে এখনো চ্যালেঞ্জ থাকবে। আমারও চ্যালেঞ্জ আছে, সরকারেরও চ্যালেঞ্জ থাকবে। আজকে হয়তো চ্যালেঞ্জ হতে পারে ফুড প্রোডাকশন, আগামীতে হয়তো চ্যালেঞ্জ আসবে। আমি যেটা মনে করি, আমরা যেভাবে আইটিতে ডেভেলপমেন্ট করছি, ইউ আর ইউজিং ডিজিটাল সিস্টেম। আজকে গ্রামে গঞ্জে আপনার বৃষ্টি কোথায় হবে, কোথায় কি দাম হবে, প্রাইস রেশন গুলো সবগুলো কিন্তু কাজ একসাথে হচ্ছে।
মনে রাখতে হবে আমরা একটা লিস্ট ডেভেলপ নেশন, কিন্তু আমরা চিন্তা করছি একটা ডেভেলপ নেশন হিসাবে। এবং এই চিন্তাতে যে ডিফারেন্সটা হয়, এখানেই অনেকে যারা এখনই ডেভেলপ নেশন চান তাদের মধ্যে এগুলো একটু ঘুরতে থাকে যে হায় হায় আমরা বোধহয় শেষ হয়ে গেলাম। কিন্তু আসলে আমরা কিন্তু আল্লাহর রহমতে অনেকখানি এগিয়ে আসছি। এই করোনার মধ্যেও যে আমরা অনেক দেশের চেয়ে ভালো করেছি, যে 3.5 যেটা বিডিএস বলেছে সেটাও কিন্তু একটা কমেন্ডেবল জিডিপি। মিন্টু ভাই এটা বলা উচিত ছিল যে 3.5 কজন করেছে আমাদের আশেপাশে, উনি একটু আমাদের বলা উচিত যে ঠিক আছে বাংলাদেশ 3.5 হয়তো 8 করে নাই, 7 করে নাই, 5 করে নাই, 3.5 তো করেছে। পার্শ্ববর্তী দেশ ভারত তো মাইনাস ছিল। তো যাই হোক, আমি এটাতে বেশি বলবো না। আমি এটুকুই বলবো যে করোনা ভাইরাসের এই সময়ের মধ্যে সরকার একটা দেশ চালানো খুব ডিফিকাল্ট। আমাদের যেমন বড় কোম্পানি চালানো খুব ডিফিকাল্ট, সরকারের আরো অনেক বেশি ডিফিকাল্ট। এই সব ডিফিকাল্টি মিলিয়ে এটা দেশকে যে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জন্য ওনাকে সেলুট জানাতে হয়। এবং আমি আশা রাখি আগামীতে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি এই সরকারকে আমরা সাহায্য করব যাতে আমাদেরকে তারা হেল্প করতে পারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আব্দুল্লাহ মিন্টু। যে আমি প্রথমে দু তিনটা জিনিস আমার বন্ধু যেটা বলতে একটু বলে রাখি। একটা হলো উনি একটা কথা বলতে যেটা আমি প্রটেস্ট করতে চাই। প্রটেস্টটা হলো উনি বললে আমরা হলাম লিস্ট ডেভেলপ নেশন, এ কথাটা বলছে না উনি। আমাদের সরকার কাউ 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 করতে করতে জনগণকে ঘুমাইতে দিচ্ছে না যে আমরা মিডল ইনকাম কান্ট্রি, আর উনি পাবলিকলি বলতেছে আমরা লিস্ট ডেভেলপ নেশন। এটা তো ঠিক বললেন না আপনি, এটা তো মানে কেবল আপনি এটাকে আমি মিথ্যা বললাম নাকি? আমাদের সরকার জাতিসংঘ থেকে আরম্ভ করি মানে উড়াই ফেলাই দিচ্ছে যে আমরা হলাম কি উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল মধ্যমায়ের দেশ, আমরা মধ্যমায়ের দেশ। আর উনি বলতে লিস্ট ডেভেলপ মানে সবচেয়ে নিচু মানের আমরা। এটা না, এটা ঠিক নাই। এটা দেখেন আপনার সরকার আবার আপনার উপর ইয়া হইতে পারে, আমার তো কিছু আসে না। বাট এই এক। 2 নম্বর হলো উনি বললো যে 3.3.5% অলসো কমেন্ডেবল এই পরিস্থিতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এই পরিস্থিতি। এটা ঠিক আছে, আমরা নেগেটিভ গ্রোথ নাই, আমাদের এখনো পজিটিভ গ্রোথ হয়েছে। কিন্তু এটাও বোঝা উচিত আমাদের, বাংলাদেশের মতো একটা দেশে প্রত্যেক 1% জনসংখ্যা বৃদ্ধির জন্য যদি আপনি গত বছরের সমান গরিব থাকতে চান তাহলে আপনার 3.6% লাগে আপনার প্রবৃদ্ধি। একটা কারণ যে আজকে আমার ফ্যামিলিতে আমরা 3 জন আছি, আজকে আমাদের 100 টাকা মনে করেন আয়, আমরা কোনো রকমে খাইয়ে পড়ে বাঁচতেছি। আগামী বছর যদি আরেকটা ছেলে মেয়ে আমরা 4 জন হইলাম, তো 4 জনে যদি আমার যদি আয় না বাড়ে, একই আয় থাকে, তাহলে আমি গরিব হব না। সেই জন্য বাংলাদেশে এখন জনসংখ্যা প্রবৃদ্ধির হার বলে 1.2%, কিন্তু আমি যা বুঝি ওয়ার্ল্ড ব্যাংক বলে যে 1.5%। তাহলে আপনার এমনি গত বছরের সমান গরিব থাকতে হলে আপনাকে মিনিমাম 4.5-5% আপনার প্রবৃদ্ধি লাগবে। সো ইয়েস, প্রবৃদ্ধি হয়েছে, এই জন্য আমি খুশি না। আমি কমেন্ডেবল বলতে পারি যে প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু এই প্রবৃদ্ধি ইজ নট এনাফ আমাদের জন্য। এটা হলো এক। 2 নম্বর হলো একটা জিনিস, খাদ্য নিরাপত্তা বলতে কিন্তু 2টা জিনিস একসাথে আসে। একটা হলো খাদ্যের অ্যাভেলেবিলিটি মানে পাওয়া, যেটা উনি বলছে ঠিক কথাই বলছে। বাট বাজারে যথেষ্ট খাদ্য আছে, যদি আপনার কেনার সামর্থ্য না থাকে তাহলে আপনি কি খাদ্য অনিরাপত্তায় ভুগতেছেন না আপনি? সো এখানে 2টা জিনিস আপনাকে যোগ করতে হবে, খাদ্যের অ্যাভেলেবিলিটি আর একটা হলো খাদ্য কেনার সামর্থ্য। যদি আপনার কেনার সামর্থ্য না থাকে আর যদি সরকার ফ্রি দেয় তাহলে ঠিক আছে, না হলে আপনি খাদ্য অনিরাপত্তা আপনি ভুগতেছেন। বাংলাদেশের এখন ন্যূনত 30% লোক অনিরাপত্তা ভুগতেছে। ভবিষ্যতে যেটা আমি দেখি, আমি চাই যে আমার বন্ধু যারা বলছে আমরা সবাই দেশের ভালো চাই, আমি ওনার মতো খুশি থাকতে চাই, মানে সহযোগিতা করতে চাই, সবই আমরা করতে চাই। কিন্তু আমি কতগুলো জিনিস দেখতেছি। একটা হলো আমাদের এক্সপোর্টের গ্রোথ, যেখানে 130% পর্যন্ত হয়েছে, সেটা আমি মনে করি এই বছর নেগেটিভ গ্রোথ হবে। 2, আমাদের বিনিয়োগ
দিন দিনই কমে যাচ্ছে। প্রাইভেট সেক্টরের বিনিয়োগ আমাদের টোটাল 31% জিডিপির 31% ছিল আমাদের বিনিয়োগ, যেখানে সরকারের ছিল মাত্র 6% আর প্রাইভেট সেক্টরের ছিল 27। এখন প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কমতে কমতে 22-এ চলে আসছে। উনি বলুক যে এই পরিসংখ্যান মিথ্যা কিনা। তো এখন যেখানে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ হচ্ছে না, কিন্তু সরকারের যেখানে ছিল 5.5 সেখানে সরকার এখন 8-এ উঠছে। এর কারণ বড় বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট হচ্ছে। এই মেগা প্রজেক্ট। একটা জিনিস বুঝতে হবে, মেগা প্রজেক্ট কখনো দেশের জন্য ধনসম্পদ সৃষ্টি করে না। মেগা প্রজেক্টের আলাদা একটা ভ্যালুজ আছে, সামাজিক ভ্যালু আছে। যেমন আমাদের যদি ইনশাল্লাহ পদ্মা ব্রিজ যখন হবে, পদ্মা ব্রিজ যখন হবে, তখন দক্ষিণাঞ্চলে একটা প্রান্তাঞ্চল্য সৃষ্টি হবে, যেটা যমুনা ব্রিজের জন্য হচ্ছে। সেখানে অত ফ্যাক্টরি হবে, এটা হবে, সেটা হবে, কর্মসংস্থান হবে। কিন্তু এগুলি দীর্ঘমেয়াদী ব্যাপার। তো ইমিডিয়েট নেচারের এই ধরনের মেগা প্রজেক্ট কোনো কর্মসংস্থান সৃষ্টি করে না। এগুলি একটু সমস্যাপক্ষ ব্যাপার, মানে একটা বিরাট সামাজিক এটার ভ্যালু আছে। সো আমি দেখতে যে আমাদের দেশে এখন বিনিয়োগ হচ্ছে না। ওনারা যত কথাই বলুক, চিৎকার দেখ, কিচ্ছু আসে যায় না। আপনি ধরে নেন বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না বেশি, এক্সপোর্ট গ্রোথ হচ্ছে না ঠিকমতো। তো আপনি কিসের উপরে ভিত্তি করে আপনি বলবেন যে আমাদের জিডিপি প্রবৃদ্ধিটা বাড়বে? জিডিপির মোট মুদ্রায় বলে যত টাকা আপনি খরচ করেন, সরকারি খরচ, বেসরকারি কনজামশন খরচ, ইনভেস্টমেন্ট যেটা আপনি বিনিয়োগ করেন, আর একটা হলো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তো এই 4টা জিনিস মিলে আমরা প্রবৃদ্ধি বলি। তো আমি তো কনজামশন বাড়তে দেখতেছি না। মানুষের যদি আয় না বাড়ায় তো খরচটা কীভাবে করবে মানুষ? আব্দুল ওয়াল মিন্টু আর ওই আমার বাইকে নিয়ে তো হবে না, দুজনের খরচ করলে তো হবে না। সবাই মিলে খরচ করলে কনজামশন বাড়বে। সরকারও খরচ করতে পারবে না, বিকজ বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও দিন দিন ভাই কম। সবচেয়ে লোয়েস্ট বাংলাদেশের জিডিপি রেশিও হলো, এই ট্যাক্স জিডিপি রেশিও হলো এখন মাত্র 9.9%, যেখানে নেপাল হলো 13%, ইন্ডিয়া 14%, পাকিস্তান 14%, শ্রীলঙ্কা 13%। তো সরকার যদি ট্যাক্স রেভিনিউ না পায় তাহলে কোথেকে খরচ করবে? কত আর আপনি লোন নেবেন? তো যেটা আমি আপনাকে বলতে চাই সেটা হলো, যেসব জিনিসের উপর ভিত্তি করে একটা লোক বলতে পারে যে ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, এগুলির প্রত্যেকটাই নেগেটিভ। আর বাংলাদেশের পরিসংখ্যান 10 বছর আগে ওয়ার্ল্ড ব্যাংকের, ভাই আপনি তো খবর টবর নিচে পড়েন, 10 বছর আগে বাংলাদেশের পরিসংখ্যানের ক্রেডিবিলিটি আসলে শতকরা মানে 80, 100-র ভিতরে। এটা এখন নামতে নামতে এখন 59-এ আসছে, 59, 60ও ক্রস করতে পারে নাই। অর্থাৎ সব মিথ্যা কথা বলে। এটা আপনি ধরে রাখতে, পরিসংখ্যান ব্যুরো বিবিএস এটা একটা স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছিল। আমি এফবিসিএ প্রেসিডেন্ট থাকতে 4টা চিঠি লিখছি সরকারকে যে ভাই এটাকে পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করেন, যেন রাজনৈতিক সরকারগুলো আসে মিথ্যা কথা না বলতে পারে। এখন এটাকে ওই পরিকল্পনা মন্ত্রণালয় ডিপার্টমেন্ট বানিয়ে ফেলেছে। অর্থাৎ আধা স্বায়ত্তশাসিত বাদ দিয়া এখন নিয়ে গেছে ওই কী বলে ডিপার্টমেন্ট। তার মানে হলো সরকার যেটা বলবে এই নাম্বারে তারা দিবে। তো এই নাম্বার দিয়ে এত পার পাবে না, কারণ এই নাম্বার দিতে চাইছিল যে জনগণ। এখন জনগণকে এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা মানুষ কি বুঝলো? আপনার যদি আয় কমে আপনি প্রবৃদ্ধি দিয়ে কী করবেন? তো আপনাকে দুইটা জিনিস একসাথে দেখতে হবে। একটা হইল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর একটা হলো অর্থনৈতিক উন্নয়ন। প্রবৃদ্ধি যেটা হয় সেটাকে যদি আপনি সুষম বন্টন করেন, সুষম বন্টনের মাধ্যমে যদি মানুষের জীবন মানের উন্নয়ন করতে পারেন, তাহলে আপনি বলেন যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও হচ্ছে, অর্থনৈতিক উন্নয়নও হচ্ছে। এখন যেটা হচ্ছে সেটা হলো, এই সত্য কথাটাই বলি, এই আমার বন্ধুর মতো যারা সরকারি কি বলে এটাকে আনুকূল্য থেকে ব্যবসা করেন, ওনারা ইনশাল্লাহ অনেক বড় লোক হয়ে যাবেন। তো ওনার একা প্রবৃদ্ধি দিয়ে তো ভাই আমার প্রবৃদ্ধি হবে না, আমার গরিব লোকেরও প্রবৃদ্ধি হবে না। সো প্রবৃদ্ধির সাথে সাথে যদি অর্থনৈতিক উন্নয়ন না হয়, অর্থনৈতিক উন্নয়ন হলো জীবনমান। বলে আমার স্বাস্থ্যসেবা ভালো হইতে হইব, পরিবহন সেবা ভালো হইতে হইব, খাদ্য নিরাপত্তা থাকতে হবে। এই জিনিসগুলো যদি সব একত্রিত না হয়,
তাহলে অর্থনৈতিক উন্নয়ন যদি না হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে আমাদের কোনো কাজ নাই, সরকার চিৎকার দিতে থাকুক আর আমরা চোখ বন্ধ করে থাকবো, এছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ আন্দোলন সংগ্রাম তখন নাই। সো খালি যা বলবে শুনে থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। মিস্টার মাতলুব আহমদ। ওয়েল, আগে অনেকে ধন্যবাদ জানাতে হয়। উনি অনেকগুলো ভালো ভালো কথা বলেছেন, যেমন পদ্মা ব্রিজ যে আমাদের দেশে উন্নতি হবে, এটা ওনার মধ্যে আসা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ অনেকেই ডাউট করেছিল যে পদ্মা ব্রিজ আমাদের আদৌ বানাতে পারবো কিনা। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হবে যে উনি যখন ওয়ার্ল্ড ব্যাংক পিছিয়ে গেলেন, তখন কিন্তু উনি নিজেই ঘোষণা দিলেন যে আমাদের নিজেদের টাকায় বানাবো। দ্যাট ইজ শি উইল অর্গানাইজ দ্য ফান্ড, শি হ্যাজ ডান ইট। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে এবং মিন্টু ভাইরা উপকৃত হবেন, আমরা উপকৃত হব। এবং আমি মনে করি ভালো একটা অবজারভেশন। উনি একটা অবজারভেশন দিয়েছেন যে মেগা প্রজেক্টে কোনো জব ক্রিয়েশন হয় না। আমি মেগা প্রজেক্টে আমাদের কিছু ট্রাক গিয়েছে দেখলাম, এবং আমি যখন ভিজিট করি এদিকে ওদিকে, তখন দেখি কিন্তু অনেক লোক কাজ করে। হ্যাঁ, বিদেশিও আছে, কিন্তু বাংলাদেশি মানে সাব কন্ট্রাক্ট গুলো সব বাংলাদেশিরাই করছে। এখন যদি মনে করেন যে এই ঝামেলার মধ্যে যদি মেগা প্রজেক্টও না থাকতো, তাহলে কিন্তু এই যে একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছিল এবং কিছু টাকা মুভমেন্ট হয়েছে ইকোনমিতে, এটা কিন্তু কম হতো। সেই জন্য মেগা প্রজেক্ট ইজ অলওয়েজ গুড, এবং ইমিডিয়েট জব ক্রিয়েশনের জন্য হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট দরকার, এবং সেটা কিন্তু আমরা আগে গ্যাস পেতাম না, 1 ঘন্টা বিদ্যুৎ থাকতো, 1 ঘন্টা থাকতো না। মিন্টু ভাই ভালো করেই জানেন যে কি অবস্থা ছিল বিদ্যুতে ওনাদের সময়। এখন দেখেন আল্লাহর রহমতে বিদ্যুৎ এত যে আমরা কোথায় লাগাবো সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করে গেছে। তো আমি মনে করি যে মেগা প্রজেক্ট ইজ গুড। এবং আজকে যদি যে ইনভেস্টমেন্টের কথা উনি বললেন, যেখানে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টটা বিকজ অফ পাওয়ার এবং জমি জমা, এগুলোর জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা ছিল। কিন্তু এখন দেখেন 100টা স্পেশাল ইকোনমিক জোন হয়ে যাচ্ছে, এবং আমরা কিন্তু ল্যান্ড পেয়ে যাচ্ছি, কাজ করতে পারছি, বিদ্যুৎ পাচ্ছি। সেজন্য শুধুমাত্র আমরা না, বিদেশিরাও কিন্তু ঝুঁকে আসছে বাংলাদেশের থেকে। এবং ইদানিং আমি দেখলাম বিডা এবং মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার অ্যাডভাইজার সালমান এফ রহমান, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আমাদের মাননীয় চেয়ারম্যান প্রফেসর সাহেব শিবলি সাহেব যে গেলেন, এবং অনেকগুলো দেশে ঘুরে আসছেন কিন্তু, এবং রেসপন্স লুকস ভেরি প্রমিসিং। তো আমি এটা বলতে চাই যে বাংলাদেশের উন্নয়ন যে স্টোরি, এটা কিন্তু সব মিথ্যা না। এটা উনিও ভালো করেই জানেন, কারণ উনি নিজেও কিন্তু গ্রোথ হচ্ছেন, ওনার নিজেরও ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, এবং ওনার বন্ধু বান্ধবদেরও ইন্ডাস্ট্রি বড় হচ্ছে। আমরা শুধু করোনার জন্য সবাই একটু থমকে গিয়েছিলাম, এখন কিন্তু সবাই ঝাঁপায় পড়েছে, এবং ভেরি সুন all the banks will be flooded with propositions from most of the people. আমি মনে করি যে দেশের, উনি যেভাবে বললেন যে জনগণ উন্নয়নের ভাগ পাচ্ছে কিনা, আজকে গ্রামে গঞ্জে দেখেন একটা লেবার 400 টাকা 500 টাকাও পাচ্ছি না। তার মানে কি? that they are all well off nowadays. এবং এই যে কৃষি যন্ত্রপাতি যদি ইন্ট্রোডাকশন না করা হতো, তাহলে কিন্তু এই ধান কাটার সময় এই ফ্লাড এসে যাচ্ছে, তাড়াতাড়ি কাটো, এগুলো কিন্তু মেশিন টেশিন দিয়ে সবাই কিন্তু নেমে গেছিল। এবং গত 2বারে ফ্লাডের সময় ফসল সেভ করার জন্য ছাত্রলীগের ছেলেরাও ওটা কিন্তু অনেকেই রাস্তায় নেমে গেছিল সব ক্ষেত খামার করার জন্য। আমি এটা এক কথায় বলতে চাই যে মিন্টু ভাই তো এই দেশে বহুদিন ধরে ব্যবসা করছে, উনি জানেন যে কোনো এরকম একটা দেশ বড় হতে গেলে সময় লাগে। আর এলডিসি নিয়ে উনি যেটা বলছেন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা তো লিজ ডেভেলপার থেকে উপরের দিকে উঠছি, সেখানে আমরা কিন্তু মিথ্যা প্রমাণ করেছি ওয়ার্ল্ডকে যে আমরা উঠতে পারি, এবং কিন্তু আজকে আমরা লোয়ার মিডল ইনকাম গ্রুপে পর্যন্ত লাভতে পেরেছি, এবং উই আর অল ট্রাইং টু রিচ টু মিডল ইনকাম। এবং উনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি খুশি হবেন যখন আমরা মিডল ইনকাম গ্রুপে যেতে পারবো, কারণ উনি একটা ব্যবসায়ী শিল্পপতি। উনি জানেন যে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে গেলে যেসব ফ্যাসিলিটি আমরা আজকে এলডিসিতে পাচ্ছিলাম সেগুলো কিন্তু চলে যাবে। আমি এলডিসিটা মেনশন করলাম এই কারণে যে ওয়ার্ল্ডে আমরা এখনো অনেক ফ্যাসিলিটি পাচ্ছি বিকজ অফ এলডিসি কান্ট্রি, কারণ আমাদের স্ট্যাটাসটা এখনো অফিসিয়ালি
ওখানে রয়েছে। যেমন ভারতে যেন আমরা রপ্তানি করি, আমরা ডিউটি ফ্রি পাই, আমরা এলডিসি কান্ট্রি হিসাবে কিন্তু ডিউটি ফ্রি পাচ্ছি। উনি আমার চেয়ে আরো ভালো বুঝেন, এবং সেই জন্যই আমি মনে করছি যে আই এম নট কমেন্টিং যে আমাদের দেশ নিচের দিকে গেছে, আমাদের দেশ উপর দিকেই যাচ্ছে। সেটা আমি বলি আর উনি বলি, দেশ কিন্তু এগিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং রাইট পথে যাচ্ছেন। ইনশাল্লাহ ভেরি সুন আমরা এলডিসি থেকে আমরা প্রমোট করতে পারবো মিডল ইনকাম কান্ট্রিতে, এবং তারপরে আমাদের টার্গেট হবে একটা রিচ কান্ট্রি হিসাবে, এবং সেই দিকে আমরা যাচ্ছি। আমরা চাই মিন্টু সাহেবের দোয়া, মিন্টু সাহেবের কর্মচঞ্চলতা যাতে আরো বাড়ুক, এবং এই দেশকে যাতে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারি, এদিকেই আমার আশা থাকবে এবং দোয়া থাকবে। আমরা একটু শেষের দিকে ছোট্ট করে যদি দুই তিন মিনিট সময় চাই। প্রথম কথা হলো বিনিয়োগটা কেন হচ্ছে না বা দিন দিন কমে যাচ্ছে গত কয়েক বছর থেকে, এটার কারণ বাংলাদেশে যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, করাপশন কোনো চ্যালেঞ্জ আছে। এটা আসতেছি আমি। প্রাতিষ্ঠানিক দুর্বলতা বলতে যে আমাদের কোন ইনস্টিটিউশনটা ঠিকমতো কাজ করতেছে, পার্লামেন্ট, জুডিশিয়ারি, পুলিশ। আই ওয়ান্ট টু নো যে আমাকে একজন লোক আসে বলুক যে আপনি বিচার চাইতে গেলে আপনি তাড়াতাড়ি বিচার পান। একজন লোক বলুক যে পুলিশ ওই সহায়তা করে। তো আজকাল তো বেশি ইরেস্ট হচ্ছে কিন্তু পুলিশ। তারপরে আমাদের মনে করেন পার্লামেন্ট, আমি কিছু বলতে যাব, ওই পলিটিক্সে যাতে যাই না, একটা অকার্যকর প্রতিষ্ঠান। এটা রাবার স্টাম্প বললেও আন্ডার স্টেটমেন্ট হবে। এখানে একটা হলো পার্লামেন্ট, আপনি ডিবেট করি, কনসেনসাসে আসি, বা আপনি মেজরিটি ভোটে একটা আইন পাস করেন। এখানে না কেন আইন পড়ে, না কেন খালি সরকার যেটা করে এটাকে হাত তোলা পাস। এটা কোনো সময় 1 মিনিট লাগে, কোনো সময় 2 মিনিট লাগে, 5 মিনিটও লাগে। আর যেগুলো ওনাদের দরকার নেই এগুলো নিয়ে ব্যস্ত থাকে। 2 নম্বর হলো দুর্নীতি। আপনি প্রতি বছর দেখেন গত 10 বছরের দুর্নীতির কত নিচে নামছি আমরা। এই আফগানিস্তান, ওই মালাউই, ওই অমুক তমুক 2-4টা কান্ট্রির উপরে কথা বলতে, এই আমরা মানে একদম লাস্টের 5টার ভিতরে আমরা একটা সবসময়। বাংলার পৃথিবীতে যতগুলো ইন্ডেক্স তৈরি করে, পুলিশের পারফরমেন্স থেকে আরম্ভ করে দুর্নীতি পর্যন্ত, পার্লামেন্টের পারফরমেন্স থেকে জুডিশিয়ারি পারফরমেন্স, আমার মনে অন্তত কম হইলেও 500। ওই যে একটু আগে বললাম না যে পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক একটা করে, তো একটা ইন্ডেক্সে বাংলাদেশ গত 10 বছরে যদি কোনো উন্নতি লাভ করে আমারে আনি দেখাইয়েন। দুর্নীতিতে ইয়েস, নিচের দিকে না আমরা বেশি পাস করতেছি। দেশের নিরাপত্তা, একটা দেশে ধরে একটা মানুষ নিরাপত্তা বোধের মানে শঙ্কিত থাকে, সেখানে কিসের বিনিয়োগ ভাই? 3 নম্বর হলো দেশের আর্থিক ব্যবস্থাপনা। যে দেশে 15-16% হলো আপনার ডিফল্টেড লোন। একটা ব্যাংক, আপনার ডেইলি পেপার দেখলে তো বুঝতে পারেন যে ব্যাংকগুলো ভালো চলতেছে না, কোনো মনিটরিং নাই, সেন্ট্রাল ব্যাংকের টাকা চুরি হয়ে যায়। তো সেই দেশে কে আসবে বিনিয়োগ করতে? রোড শো করতে পারবেন, ঢোল বাজাতে পারবেন, তারপরে নিজের মাথা নিজে পিটাইতেও পারবেন, কিন্তু বিনিয়োগ আসবে না ভাই। বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ বাংলাদেশে নাই। যদি 1000 লোকও আসে আমাকে বলে হ্যাঁ আপনি বিনিয়োগ করবেন, টাকা লুট করার জন্য ব্যাংক থেকে সরকারি আনুকূল্য থেকে ব্যাংক থেকে টাকা নেবেন আর ফেরত দিতে হবে না, তাহলে আপনি বিনিয়োগ করবেন। আপনি চলে যাবেন, টাকাগুলো অর্ধেক নিয়ে আসবেন বিদেশে, আর বাকি অর্ধেক এখানে এটা সেটা একটু করলেন, একটু সরকারের দেশ থেকে করলেও আপনি বাকি চলে যাবেন এই দেশ থেকে। ওইটাই বাংলাদেশে হচ্ছে। তো সেজন্য আপনাকে আরেকটা জিনিস বলা দরকার, একটা জিনিস যে এই ওগুলো দেশ আগায় যাচ্ছে, এই দেশ কি কখনো পিছেছে? 1976 সনের পরে আই ওয়ান্ট টু নো যে কোনো দিন কি এ দেশ কোনো সেক্টরে পিছেছে? যদি পিছায় বাংলাদেশ সব দিক থেকে এই গত 10 বছরে পিছেছে। এটা ওনার অবগতির জন্য বলছি। যদি উনি ডিবেট করতে চায়, মোস্ট ওয়েলকাম। মাঠে ঘাটে ময়দানে আমি ডিবেট করতে চাই ওনার সাথে, আরও 10 জন নিয়ে আসুক। বাংলাদেশ যদি সব দিক থেকে পিছায়, তাহলে আমি আপনাকে এশিউর দিয়ে বলতে পারি গত 5 বছর 6 বছর বা 7 বছরে প্রাতিষ্ঠানিক দুর্বলতা থেকে আরম্ভ করি বিচার পাওয়া পর্যন্ত, নিরাপত্তা, মানুষের দৈহিক নিরাপত্তা বলেন, মানবিক নিরাপত্তা বলেন, সব দিকে গত 5 বছরে বাংলাদেশ অনেক বেশি পিছিয়েছে দেন এবার
বাংলাদেশ শুরু হওয়ার পর থেকে। মিস্টার মাতলুব আহমদ, আমরা একটু খুব শেষের দিকে খুব ছোট্ট করে। অবভিয়াসলি আমাদের দুনিয়াতে দুরকম মানুষ হয়, পেসিমিস্টিক এন্ড অপটিমিস্টিক। এই মিন্টু ভাইকে আমি ফেডারেশন দিয়েছিলাম, কি অপটিমিস্টিক ম্যান, একেবারে সারা দুনিয়া জয় করে নিয়ে আসতেছে। সেই গাড়ি চালায়, সেই নর্থ ইস্টের কোথায় চলে গেছে, পাহাড় পর্বত পেরিয়ে। কেন? ফরেন ইনভেস্টমেন্ট আনবেন এই বাংলাদেশে। ওই উনি কিন্তু এখন আনফর্চুনেটলি আমি তো পলিটিক্স করি না, উনি করেন। তো ওনার অনেক কিছু আছে যেটা হয়তো ওনার দলের কথা, হয়তো ওনার মনের কথা না। বাট আমি ধরে নিলাম যে হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হি ফিলস দ্যাট দ্য কান্ট্রি নিডস টু গ্রো হেড, সো দ্যাট উনিও বড় হতে পারবেন। অনেক ছেলেরা ব্যবসা করেন, তারা এখন আসতেছে, তারা যাতে ভালো ব্যবসা দেশ পায়। অবশ্যই আমরা সবাই এই রেসপন্সিবিলিটি নিয়েই কাজ করব। আমি দেখতে পাচ্ছি আমার নিজের ব্যবসায় এবং আমাদের আশেপাশে যারা বিজনেস করছে, যারা সত্য পথে ভালোভাবে ব্যবসা করছে, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বড় হচ্ছে। আমি শিওর মিন্টু ভাই যদি ওনার ফ্যাক্টরিজ গুলো দেখেন, অবশ্যই উনি যেসব ব্যবসা করেন অবশ্যই সেগুলো গ্রোথ আছে। এখন দেশ তো হলো আমাকে ওনাকে সবাইকে নিয়েই। আজকে যদি আমরা গ্রো করি, অবশ্যই দেশ গ্রো করবে। অন্যকে কি বললো না বললো ওটা অনেক পরের কথা। আমরা যদি দেখি যে না, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের যে রুলস রেগুলেশন এবং ব্যবসা বান্ধব যে বাজেটগুলো ওনারা আমাদের দিচ্ছেন, সেগুলো যদি দেখি যে সুন্দর করে আমাদের কাজে লাগছে, অবশ্যই আমরা তাদেরকে ধন্যবাদ দিব। আমরা যে কোনো দল করি না কেন, আমাদের দেশ আগে, জনগণ আগে। আমাদের সব রকম কাজ যেগুলো আছে সেগুলো জনগণের জন্য। আমরা কতদিন বাঁচবো? আমাদের কত বন্ধু বান্ধব এই করোনাতে মারা গেল, কিন্তু দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এটা আমাদের রেসপন্সিবিলিটি টুয়ার্ডস আওয়ার নেশন, টুয়ার্ডস আওয়ার ফ্যামিলি, টু থিঙ্ক অপটিমিস্টিক্যালি, টু থিঙ্ক পজিটিভলি অ্যান্ড লিড দ্য নেশন পজিটিভলি। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার মাতলুব আহমদ এবং মিস্টার আব্দুল আওয়াল মিন্টু। দর্শক, বিতর্কটা জমজমাটি ছিল, যদিও একজন পুরোদস্তুর রাজনীতিক এবং ব্যবসায়ী, অন্যজন বলছেন বটে যে তিনি রাজনীতির সঙ্গে নেই, পুরোদস্তুর ব্যবসায়ী। কিন্তু বিতর্কের আবহর মধ্যে কথাবার্তা যে আমরা শুনেছি, তাতে রাজনৈতিক বিতর্ক খানিকটির মধ্যে ছিল, প্রচ্ছন্নভাবে হলো ছিল। মিস্টার আব্দুল আওয়াল মিন্টুর কথায় অনেক নৈরাশ্যজনক চিত্র আমরা দেখেছি। মিস্টার মাতলুব আহমেদের চিত্র হচ্ছে অপ্রতিরোধ গতিতে, শনৈ শনৈ গতিতে দেশে এগিয়ে চলেছে। এই বিতর্কের মধ্য থেকে নিঃসন্দেহে বিবেচনার দর্শকদের বিবেচনার অনেক খোরাক রয়েছে আমরা আশা করব, এবং দুজনেই দেশকে ভালোবাসেন, দেশের জন্য তাদের কন্ট্রিবিউশন আছে। হয়তো নানান বিবেচনা থেকে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, সেই বিবেচনা থেকে নিজ নিজ অবস্থানের কারণে হয়তো কথা বলতে হচ্ছে, তারা কথা বলেছেন। তো এক জায়গায় দুজনে একমত যে কোভিড থেকে আসলে পরিত্রাণ খুব জরুরি আমাদের, যদি আমরা ব্যবসা বাণিজ্যকে আরও গতিশীল করতে চাই, এবং সেখানে ভ্যাকসিনেশনটা সবার আগে, সবাইকে ভ্যাকসিনেশন আওতায় আনতে হবে, এবং এটি একমাত্র ওয়ে আউট। দুজনই একমত। মিস্টার আব্দুল আওয়াল মিন্টু এখানে কিছু দুর্বলতার কথা বলেছেন ব্যবস্থাপনায়, এবং মিস্টার মাতলুব আহমদ বলেছেন যে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেক আগে ভ্যাকসিন সংগ্রহ করতে পেরেছে, জনগণকে দিতে পেরেছে। কিন্তু মূল কথা হচ্ছে যে ভ্যাকসিনেশন নিয়ে যে দুর্বলতাগুলো আছে সেগুলো দ্রুত কাটিয়ে ওঠা, যত দ্রুত সম্ভব আমরা সবাইকে টিকার আওতায় আনতে পারবো, ততই আমাদের পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক হবে, স্বাভাবিক অর্থনীতির গতিটা বজায় রাখবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।